প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সময়ের পডকাস্ট ফেস টু ফেসে। আপনাদের সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। আজকে আমাদের পর্বে এমন একজন অতিথি আছেন, যিনি একজন বন্দিনী, যার রয়েছে হাজারো সংগ্রামের গল্প, হাজারো ঝড়-ঝাপটা এবং এর মধ্য দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করছেন। আজ আমাদের স্টুডিওতে এমনই একজন বন্দিনী আছেন। আ এই মুহূর্তে তাকে আর কোনো কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন ডাক্তার সাবরিনা। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ১ম এ একটু জানতে চাই, ডাক্তার সাবরিনা, এখন আপনার বর্তমান পরিচয় কি? আসলে ডাক্তার হচ্ছে আমার অস্তিত্বের সাথে একেবারেই মিশে গেছে। আর উম এখন যে মানে আইডেন্টিটিটা আমি ওন করি সেটা হচ্ছে বন্দিনী। আমি নিজেকেও বন্দিনী বলে ভাবি। আমি মনে করি যে নারীরা কোনো না কোনো ক্ষেত্রে সকলেই বন্দিনী এবং আর যে পরিচয় আছে যেমন আমি লিখি, সেটাও এখন আমার একটা সত্তার সাথে মিশে গেছে। কিন্তু আপনাকে নিয়ে সবসময় কন্ট্রোভার্সিটা দেখা যায়। বিভিন্ন আ অনেক ধরনের সমালোচনা থাকে এবং সেই সমালোচনা ঘিরেই আমরা জানি যে ডাক্তার সাবরিনাকে আমরা দেখতে পাবো। তো এই বিষয়গুলো আসলে আপনাকে ঘিরেই কেন হয়? সেই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন আপনি? আপনার সম্পর্কে যদি কোনো আলোচনা নাই হয়, হুম? বা কোনো তাহলে বুঝতে হবে যে আপনার কোনো মানে ওরকম কিছু আপনি করছেন না বা সমালোচনা না হয় তাহলে বুঝতে হবে যে আপনার কোনো শত্রুই নাই। তার মানে আপনি এমন এক ব্যক্তি যার প্রতি কেউ হিংসাও রাখে না, শত্রুতাও রাখে না। তো আর হচ্ছে যে চিকিৎসা হচ্ছে আমার পেশাগত জীবন। হুম? পেশাগত জীবনের বাইরেও আমার কিছু পরিচয় আছে। অনেকে শুধু পেশাগত জীবনের মধ্যেই জীবনটা ধারণ করেন। তো এটা ডিপেন্ড করে কে কিভাবে তার জীবনটাকে দেখতে চাচ্ছে, চালাতে চাচ্ছে। আপনি নিজেই আরেকটি পরিচয় দিচ্ছেন আপনাকে বন্দিনী হিসেবে। হ্যাঁ, তো সাবিনা, ডাক্তার সাবিনা থেকে কেন বন্দিনী হতে চাইলেন? বন্দিনী আসলে কেউ ইচ্ছে করে হয় না। হ্যাঁ? যেহেতু আমাকে একটা মিথ্যে মামলায় সংশ্লিষ্টতার জন্য কারাগারে যেতে হয়েছিল, সেই হিসাবে আমি বন্দিনী। হ্যাঁ? তো এটা কিন্তু ইচ্ছে করে হয় না। আর এমন কোনো নির্ধারিত বিষয় নেই যে এই পেশার লোকজন বন্দিনী হবে। চিকিৎসক বন্দিনী হতে পারবে না। বন্দিনী তো আসলে কোনো কারণবশতই কেউ হ্যাঁ, বন্দিনী এবং হিসেবে। আমরা হয়তো জানি না, তারা ফোকাসে আসেন না। কারাগারে কিন্তু প্রচুর চিকিৎসক যান। বিভিন্ন কারণে হয়তো তারা ওভাবে ভাইরাল হন না। কিন্তু কারাগারে বিভিন্ন মামলায় আমি প্রচুর চিকিৎসকের সাথে আমার পরিচয় হয়েছে এবং তারা যান। অনেক সময় এমনভাবে প্রেজেন্ট করা হয় যেমন হচ্ছে যে আপনার নামে যদি তথ্য প্রমাণাদি থাকে এবং আপনাকে যদি প্রমাণ করা যায় আপনি অপরাধী, হয়তো আপনি অপরাধী নন। তাই না? আমাদের ধর্মেও আমরা দেখেছি যে আমাদের অনেক নবী কারাবরণ করেছিলেন। নিশ্চয়ই আপনি তাকে অপরাধী বলবেন না? হুম, হুম। তারপর হচ্ছে অনেকেই মিথ্যা মামলায় শুধু কারাবরণ কেন, এর চাইতে বড় শাস্তিও পেয়েছে। তাদেরকেও কি আপনি অপরাধী বলবেন? আমরা তো যখন মানে এবার ৫ই অগস্টে পরে দেখেছি অনেকের মামলাগুলো মিথ্যা মামলা বলে প্রমাণিত হয়েছে। তারা কিন্তু এতদিন কারাগারেই ছিলেন। আপনার যে বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, এগুলো আসলে আ অপ্রাসঙ্গিক কিংবা সঠিক ছিল না, কিংবা সেখানে অবশ্যই এটা কোনো। ষড়যন্ত্রমূলক। এখন দোষী আমি ১ম এই বলব আমার তকদিরেরই দোষ। আর হচ্ছে যে ষড়যন্ত্রমূলক মামলার তো এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। কারণ আমি যখন কারাগার থেকে বের হয়েছি, ৩ টা বছর হয়ে গেছে। আমি ক্রমাগত মিডিয়া ফেস করেছি এবং ক্রমাগত মিডিয়ার সামনে বলেছি, "আমি নির্দোষ, আমি নির্দোষ।" এমন কোনো ব্যক্তি তো এসে বলেনি যে, "না, সাবিনা আমার সাথে এই অপরাধটা করেছে। এই যে আমার কাছে প্রমাণ।" কেউ কিন্তু কোনো মিডিয়ার সামনে এসে প্রমাণটা দেখাতে পারেনি। কারণ যদি আমি অপরাধী সত্যিই হতাম, আমি নিজেকে লুকিয়ে রাখতাম, মিডিয়া ফেস করতাম না। আর আমার একটা ভয় থাকতো যে আমি এরকম বলছি, তাহলে কেউ তো এসে বলবে যে সাবিনা আমার কাছে এই সার্টিফিকেটটা দিয়েছে, এই যে প্রমাণ আছে আমার কাছে। তো আমি যেহেতু করিনি আমার কাছে তাদের এগুলোর কাছে ক্ষেত্রে কি আপনি এটা মানেন যে এটি কোনো উদ্দেশ্য প্রণোদিত ছিল, অফ কিংবা কোর্স কোনো কারণে আপনাকে হ্যারাস করার জন্যই করানো হয়েছে? এট দ্যাট টাইম তৎকালীন যে গভর্নমেন্ট ছিলেন আমার মনে হয় যে তারা করোনা ম্যানেজমেন্টে তাদের কিছু ডিফিকাল্টিজ ছিল। তাদের কিছু অপারগতা ছিল। তখন জাস্ট টু ড্রাইভ আউট মানে পাবলিক যে একটা ফোকাস, আমরা কিন্তু এরকম অনেক সময় দেখি। এটা শুধু আমার প্রতিই না, অনেক সময় পাবলিক ফোকাস ডাইভার্ট করার জন্য আ এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অনেক নিরীহ মানুষকেও কিন্তু আম মানে কি বলবো ভিকটিম বানানো হয়।
হ্যাঁ, স্কেপগোট বানানো হয়। তো আমি একটা স্কেপগোট হয়েছিলাম সে সময়। দ্যাট মিনস উই ওয়ান্ট টু সে দ্যাট ইউ আর ভিক্টিমাইজড দ্যাট টাইম। অফ কোর্স। আপনার পরিবারে কি আসলে কেউ রাজনীতিতন্ত্রের সাথে কি লিপ্ত ছিলেন কিনা বা যুক্ত আছেন কিনা? আ আমার মানে পরিবার আ এক প্রত্যেকটা মানুষ কিন্তু একটা রাজনৈতিক মতাদর্শ ধারণ করে। সবাই। আপনিও করেন, হুম। আমিও করি। তো আমার পরিবার হচ্ছে যে আমার দাদি বিএনপি করতেন। উনি ৪ বার এমপি ছিলেন আম বিএনপির। আর আমার চাচা, আমার আপন চাচা উনি দিনাজপুর ১ আসনের এমপি ছিলেন বিএনপির। তো সেই হিসাবে বলতে পারেন যে বিএনপি ঘরানার মেয়ে আমি। তবে আমি ওভাবে অ্যাক্টিভ পলিটিক্স করেছি এরকম না। কারণ সারা জীবন তো খালি পড়লাম আর পড়লাম আর চেম্বার করলাম, অপারেশন করলাম। তবে আমার একটা ফোকাস ছিল যে কোনো একদিন আমি সংসদে যাব। তো এতটুকুই। আর আমি কোনো রাজনৈতিক পরিচয় কিন্তু দেই না। আমি একজন কর্মী। আমি একজন কর্মী এরকম বিএনপির অনেক আমার চেয়ে বহুত ডেডিকেটেড কর্মী আছে। তো আমি কি পরিচয় দিব? এখনো পরিচয় দেওয়ার মতন ওরকম একটা প্ল্যাটফর্ম আমার তৈরি হয়নি। যখন তৈরি হবে তখন দিব। এবার একটু জানতে চাই যে আপনার জীবনে তো অনেক ঝড়ঝাপটা গিয়েছে। তো সেখানে আপনার কোনো কাছের মানুষকে কি আপনি হারিয়েছেন কিনা? আ আমার জীবনে আসলেই অনেক ঝড়-ঝাপটা গিয়েছে। তো ঝড়-ঝাপটার পরে আমি এটা বুঝতে পেরেছি যে সেরকম কাছের কেউ ছিলই না। হ্যাঁ? শুধু কাছের আমার বাবা-মা। তো এই ঝড়-ঝাপটাগুলোর প্রয়োজন ছিল এটা বোঝার জন্য। তো আম মানে at the end of all ঝড়-ঝাপটাস আমি বুঝতে পারি যে সবচেয়ে কাছের মানুষ আমার বাবা-মা এবং আমি বলব কি জানেন? যে একটা সময় থাকে যখন মানুষ ভাবে সন্তানরা ভাবে যে মুই কি হনু রে? যে কি আমি হয়ে গেছি, হ্যাঁ? তখন মনে হয় যে বাবা-মা বুঝি আমার চেয়ে কম জানে। কিন্তু এই যে মামলার পরে আমি কিন্তু আমার বাবা-মাকে নতুন রূপে পেয়েছি। তা আমি বলব যে আমি আমার আপনজনকে হারাইনি। আমার প্রকৃত যে আপনজন আমার বাবা-মা, তাদের যে আমার জীবনে যে তাদের ইম্পোর্টেন্ট রোল, হ্যাঁ? তারা যে আমার কাছে নিঃশ্বাস যে বাতাসে নেই সে বাতাসের মতন, সেটা আমি রিয়ালাইজ করেছি জাস্ট আফটার দিস ইনসিডেন্টস। আপনার ওই সময়গুলোতে আমরা যতটুকু জানি যে আপনার ছেলেমেয়েও আছে। তো সেই জায়গায় আপনার ছেলেমেয়েকে কখনো কি আপনি কাছে পেয়েছেন সেই সময়টাতে? কিংবা আপনার ছেলেমেয়েদের সাথে আপনার সম্পর্কটা কেমন? মার সাথে সন্তানের সম্পর্ক অবিচ্ছেদ্য। একটা নাড়ি থাকে, নাড়িটা কেটে যেমন আমরা যখন ডেলিভারি করি, কিন্তু এই নাড়ির টানটা রয়ে যায়। হ্যাঁ? আমৃত্যু সেই টানটা থাকে, নাড়ির টানটা। তো আমার সন্তানদের ক্ষেত্রেও তাই এবং হ্যাঁ, যখন আমি কারাগারে ছিলাম আমার ওই সময়টা আমি আমার বাবা-মাকে বলেছিলাম যে, "আমার সন্তানদেরকে নিয়ে কখনো কাশিমপুরেও আসবা না, কখনো আদালতেও আসবা না। কারণ আমি চাই না আমার সন্তানরা আমাকে কাঠগড়ার পিছনে দেখুক। তাহলে তাদের মাইন্ডে যে একটা ইমপ্যাক্ট তৈরি হবে, তাদের শিশু মনে যে একটা ইমপ্যাক্ট তৈরি হবে, এটা আমি একেবারেই চাইনি। তো সেজন্য ওই সময়টা আমি তাদেরকে দেখিনি। দেখতে চাইও নাই। আম এমনকি আমার কারাগারে কিন্তু ফোনে কথা বলার সিস্টেম আছে। হুম, হুম। ফোনে কথা বলা মানে সাপ্তাহিক একটা ডেট থাকে যে বন্দিনীরা একটা দিন কথা বলতে পারবে তাদের পরিবারের সাথে। আমি কখনো আমার সন্তানদের সাথে কথা বলিনি। বলার আমার আমি ভাবছি যে আমি এটা সহ্য করতে পারব না। আমার দরকার নেই। আমি যখন বের হব তখনই আমি তাদের সাথে কথা বলব। এমনিতে আপনার ছেলেমেয়েরা কি মানে আপনার যেই পরিস্থিতি যখনই যেটাই হোক আপনার জীবনে, সেক্ষেত্রে তারা কেমন সাপোর্টিভ এবং আপনাকে কোনো সাজেশন ছেলেমেয়েরা দিয়ে থাকেন কিনা? না ওই সময় তো সাজেশন দেওয়ার বয়স তাদের হয়নি। আর হচ্ছে যে তারা আম মানে তারা বিশ্বাস করে যে আমি কোনো কিছুই কোনো অপরাধী করিনি। তো একটা ঘটনা এই প্রসঙ্গে বলি যে আমার মেয়ে স্কলাস্টিকা স্কুলে পড়ে। হুম, তো স্কলাস্টিকা স্কুলে আমি এটা কারাগার থেকে বের হওয়ার পর। তো প্যারেন্টস মিটিং। তো তখন এমনিতেই তো একটা মা যখন কারাগারে যায়, তখন সন্তানেরা অনেক হ্যারাসমেন্ট এর শিকার হয়। হুম, হুম, হুম। অনেক সোশ্যাল বুলিং তাদেরকে সোশ্যাল বুলিংটা বেশি হয় হ্যাঁ, বাচ্চারা। তাদেরকে এটা সহ্য করতে হয়। তো আমি যখন কারাগার থেকে বের হলাম তো আমি আমার মেয়ের প্যারেন্টস মিটিং তো সে বলে যে, "মা তুমি চলো।" তো আমি বললাম যে, "তুমি আমাকে নিয়ে যেও না। কারণ হচ্ছে যে আমি তো অলরেডি ভাইরাল, আমি একটা মামলার তারপরে হচ্ছে তোমাকে আরো বেশি বুলি করবে। তুমি যেও না। তুমি তুমি আমার আম্মাকে নিয়ে যাও।" আমার আম্মাকে ওরা আম্মা ডাকে। হ্যাঁ, আমার বাচ্চারা আমার আম্মাকে আম্মা ডাকে। তো আমি বললাম যে, "তুমি তো আম্মাকে নিয়ে যাও।" বলে, "না, আমি জানি আমার মা কিছু করে নাই এবং ইউ হ্যাভ টু গো দেয়ার।"
তো সে আমাকে জোর করেই নিয়ে গেল। মানে আমি হেজিটেশন ফিল করছিলাম যে আমি যাবো কি যাবো না। ওকে ওর ক্লাসমেটরা কিন্তু সত্যি আল্লাহর রহমত যে তার টিচার্সরা এবং আমি যখন কারাগারে ছিলাম তার টিচাররা বলেছে যে, "তুমি আমাদের কাছে যদি কোচিং করো তোমার কোনো ফি দিতে হবে না।" তো আমি বলব যে আমি গ্রেটফুল টু অল দ্য টিচার্স অফ স্কলাস্টিকা। দে আর সো মাচ সাপোর্টিভ হ্যাঁ, অ্যাবাউট they ইউর were so much supportive and তারা উম বলছে যে, "তোমরা আমার কাছে প্রাইভেটলি কোচিং করলেও কোনো টাকা দিতে হবে না।" তো আমার মনে হলো যে এটা it was a huge support for me কারণ at that time আমি যখন কারাগারে তখন তো আমার কোনো ইনকাম নাই। হুম, হুম, হুম। কারণ চিকিৎসকদের ইনকাম হচ্ছে যে আমি হচ্ছে when I am rendering service I am getting money. I'm not in the job. হ্যাঁ, I'm not in my chamber. I can't perform my surgeries. So at that time I had no income. তো তখন যে স্কলাস্টিকের টিচাররা এটা বলেছেন, I am very much grateful to them. আজকে এই যে কথাটা আমি আগে কখনো বলিনি। আজকে আপনাদের থ্রুতে আমি তাদেরকে এটা বলতে চাই যে আসলেই আমি তাদের কাছে grateful। আর মানে as a parent আর এই তো। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আপনাকে নিয়ে যদি কোনো সিনেমা বানানো হয় কিংবা হুম, কোনো গল্প লেখা হয়, হুম। সেই ক্ষেত্রে সেই গল্পের টাইটেলটা কি হবে? বন্দিনী? বন্দিনীটা মানে আপনি এতই সুপিরিয়র এইটার হ্যাঁ, প্রতি বেশি। বন্দিনী হচ্ছে আমি ২ টা বইও লিখেছি বন্দিনী এবং আমার একটা ফাউন্ডেশনও আছে যেখানে আমি বন্দিনীদের জন্য কাজ করি। তাদের বাচ্চা, তাদের প্যারেন্টসদের আমি সাপোর্ট দেই। তো আমরা কাজ করছি। আমার কাজের সাথে বন্দিনীরাও আছেন, যুক্ত আছেন। তো বন্দিনী হচ্ছে আমার মানে মনে করি আমি যে এটাই আ মুভি। তাহলে আপনি বলছেন যে আপনার অনেক পেশেন্টও আসেন। তো আমার একটু জানার ইচ্ছা আপনার চেম্বারে আসলে পেশেন্ট আসেন কিনা? হ্যাঁ, অফ কোর্স আসে। আপনার যারা পেশেন্ট আছেন তারা কি আপনার উপর ভরসা করতে পারেন কিনা? আপনি কি ওই সময় দেখেছেন মিডিয়ার এগুলো? আমি জানি না আপনি দেখেছেন কিনা? কোনো পেশেন্ট যখন একটা মানুষকে যখন কোনো বিষয়ে অ্যাকিউজ করা হয়, হুম, তখন দেখবেন তার নামে অনেক ধরনের বদনামই আসছে। হুম, কিন্তু at that time কোনো পেশেন্ট কি বলেছে যে, "আমি সাবিনার কাছে ভালো চিকিৎসা পাইনি?" আমি একজন সরকারি চিকিৎসক। প্রত্যন্ত অঞ্চলে আমার পোস্টিং ছিল। হুম, আমি ঢাকা মেডিকেল কলেজে আমার পোস্টিং ছিল। হুম, তারপর হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমি কাজ করেছি। হুম। ওখান থেকেই তো আমি রেসিডেন্ট হিসাবে ৫ বছরের ডিগ্রি অর্জন করলাম। কই কোনো পেশেন্ট তো কখনো বলেনি, "সাবিনা আমাদের ভালো ট্রিটমেন্ট দেয়নি" বা "সাবিনার কাছে আমরা ভালো ট্রিটমেন্ট পাইনি।" নট আ সিঙ্গল ওয়ান বলতেই পারবে না। কারণ আমি জানি অ্যাজ এ ডক্টর আমার আমার যে মেডিকেল ক্যারিয়ার, আমি কি পরিমাণ মেধাবী ছিলাম, আমার হাতের কাজ কত ভালো, আমি কিরকম অপারেশন করি, এটা আমার পেশেন্টসরা জানে। আমার পেশেন্ট রিলেটেড কিন্তু আমার কোনো মামলা হয়নি। কখনো কোনো রোগীর প্রেমে পড়েছেন কিনা? কিংবা কোনো রোগী আপনার প্রেমে পড়েছে কিনা? এরকম কোনো গল্প আছে কি? আমাকে রোগীরা আসলেই ভালোবাসে। না হলে হচ্ছে যে এত নেগেটিভ প্রচারণার পরে আমার কাছে রোগী আসতো না। হুম, হ্যাঁ? বা যারা আমাকে সত্যিকারে দেখেছেন, যারা আমাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কাজ করতে দেখেছেন বা ঢাকা মেডিকেলে কাজ করতে দেখেছেন, যারা আমার কাছে আসেন। তো তারা আমার কাছে আসতেন না যদি হচ্ছে যে তারা আমাকে ভালো না বাসতেন। এবং অনেকেই হয়েছে এরকম যে তারা তাদের বাচ্চার নাম আমার নামে রেখেছে সাবরিনা। বা মিষ্টি। তো that is a huge achievement for me as a doctor, I এটা কি must say. আপনার প্রতি ভালোবাসা থেকেই Of তারা course আমার প্রতি ভালোবাসা থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমি দেশের বাইরে ইন্টারন্যাশনাল কনফারেন্সে কার্ডিয়াক সার্জারি পেপার প্রেজেন্ট করতে গিয়েছি, হুম, তখনও কিন্তু সবাই আমাকে ভালোবাসাই দিয়েছে যে, হুম, "ও বাবা! বাংলাদেশ থেকে ফিমেল কার্ডিয়াক সার্জন এসেছে পেপার প্রেজেন্ট করতে।" কোথায়? কানাডাতে, শিকাগোতে, ইউএস এর। তারপরে হচ্ছে দিল্লিতে, দিল্লির তখন ওই যে তৎকালীন যে হুম, হুম। মানে ছিল সবাই এসে আমার সাথে দেখা করছে যে বাংলাদেশ থেকে এখন একটা পেপার প্রেজেন্ট করতে বাংলাদেশের কার্ডিয়াক সার্জন এসেছে ফিমেল। তো এগুলো তো ভালোবাসাই। ভালোবাসা ছাড়া আর কি? আপনার যে এক্টিভিটিস গুলো থাকে এগুলো কি অনেক সময় থাকে না যে ভাইরাল হওয়ার জন্যই আসলে অনেকে এই ধরনের এক্টিভিটিস গুলো করে থাকেন। সো সেই বিষয়টা কি আপনিও মাথায় রাখেন কিনা? আচ্ছা, ১ম কথা বলি যে ভাইরাল হওয়ার আমার কোনো প্রয়োজনই নাই। হ্যাঁ? তার কারণ হচ্ছে যে ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি মূল্য পুরা বাংলাদেশের ইতিহাসে সাবরিনাই দিয়েছে। হ্যাঁ, সুতরাং ভাইরাল হওয়ার কোনো প্রয়োজনীয়তা আমার নাই। আর আমি ওভাবে আমার কোনো YouTube চ্যানেলও নাই যে ওভাবে কোনো ইনকামের কোনো ইচ্ছাও আমার নাই। আর আমার কোনো দরকারও নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ? তো আরেকটা কথা হচ্ছে যে
আমার কিন্তু প্রতিটা আমি জানি না যে মানুষ ধরতে পারে কিনা। আমার মূল ফোকাস হচ্ছে আমার লেখা। আমার লেখাটাই আসল। আর ভিডিওর মধ্যেও ভিডিও যখন আমি মেক করি, প্রতিটার সাথে একটা করে মেসেজ থাকে। আমি মনে করি যে আমাকে যারা দেখেন তারা কত সুন্দর মূল্যবান উপদেশ ফ্রিতে দেন। মাঝে, মাঝে আমি কমেন্টসেও লিখি যে, "আপনার এই উপদেশের জন্য কি বিকাশ করতে হবে না এটা ফ্রি?" এবার আমাদের একটা সেশন আছে, সেটা হচ্ছে প্রিয় সেশন। আচ্ছা, এই সেশনটাতে আপনার সমস্ত প্রিয় কি আছে আমরা জানতে চাইবো ওকে, এবং আপনাকে খুব ঝটপট উত্তর দিতে হবে। ওকে। ওকে। সো প্রিয় খাবার? সুশি। আর বাঙালি খাবার যদি বলেন তাহলে শুটকি ভর্তা দিয়ে ভাত। আচ্ছা। প্রিয় রং? লাল। প্রিয় সময়? যখন আমি লিখি আর যখন বৃষ্টি হয়। বৃষ্টিতে ভেজা হয়? সবসময়। মিস নাই। কিন্তু ডাক্তাররা কিন্তু বৃষ্টিতে ভিজতে নিষেধ করেন অনেক হ্যাঁ, সময়। নিষেধ করি। আমরা অনেক সময় অনেক কিছু নিষেধ করি যেটা নিজে মানি না। প্রিয় ক্রিকেট খেলোয়াড়? আমি না সত্যি ক্রিকেট খেলা বুঝি না। হ্যাঁ, আগে যেমন ক্রিকেট খেলোয়াড় যাকে সুন্দর লাগতো তাকে বলে দিতাম সে প্রিয়। হ্যাঁ, কিন্তু আমি আসলে ক্রিকেট খেলা একদম বুঝি না। প্রিয় মানুষ? প্রিয় মানুষ আমার মা। প্রিয় নায়ক? প্রিয় নায়ক শাকিব খান। মেগা স্টার দেখে? নো, নট মেগাস্টার দেখে। আমি যখন জেলখানায় ছিলাম, তখন আমি দেখতাম যে জেলখানার মানুষগুলো একটু স্বস্তি পায় যখন শাকিব খানকে দেখানো হয়। জেলখানায় কিন্তু বিটিভি চলে। প্রিয় ভ্রমণ স্থান? আম আমেরিকার যেকোনো জায়গা আমার ভ্রমণ করতে ভাল লাগে। ওকে। প্রিয় ফল? প্রিয় ফল কাঁঠাল, আম। কোনটা বেশি খাওয়া হয়? খাওয়া হয় আম বেশি, পছন্দ কাঁঠাল বেশি। প্রিয় গান? প্রিয় গান? আম প্রিয় গান 'মোর প্রিয়া হবে এসো-রানী, দেব খোঁপায় তারার ফুল'। এটা নজরুল ইসলামের এবং আমার নজরুল ইসলামের মোটামুটি সব গানই ভালো লাগে। প্রিয় ফুটবল টিম? আর্জেন্টিনা। প্রিয় ফুটবল প্লেয়ার? ফুটবল প্লেয়ার মেসি। ওকে, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট সেশন, যেটা হচ্ছে T20 সেশন। এই সেশনে আপনাকে ৩ সেকেন্ডের মধ্যে একটা কমেন্টস করতে হবে। আমি জাস্ট একটা নাম বলব। ও বাবা! পারবো এটা? আমি পারবো কিনা জানি না। ৩ সেকেন্ড তো অনেক কম সময়। ওকে, সো আমরা স্টার্ট করছি আমাদের T20 সেশন। হ্যাঁ। তারেক রহমান? বেস্ট লিডার। ডাক্তার শফিকুর রহমান? নো কমেন্টস। হিরো আলম? ভালো মতো চিনি না। ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প বললে শুধু আমার আপাতত ওই মহিষের কথাই মনে আসতেছে। আমাকে এটা জিজ্ঞেস করেন না। এবার যে কোরবানির ওই ব্যাপারটা, এটা বলতে উনার মাথায় এটাই আসতেছে। লিওনেল মেসি? ভালো খেলে, ভালো মানুষ, দেখতে সুন্দর। শাকিব খান? মেগাস্টার। নেইমার? দারুণ খেলে। বেঞ্জামিন নেতানিয়াহু? অপছন্দ। নাসিরুদ্দিন পাটোয়ারি? মানে মা উনি বেশি, বেশি উত্তেজিত হয় আরকি রাজনৈতিক মাঠে। এটা একটু অবাক লাগে আরকি। উত্তেজিত বক্তব্য দেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? একবার খন্দকের যুদ্ধে সম্ভবত। আম মানে সবার কাছ থেকে আহ্বান করা হলো যে, "তোমরা তোমাদের সম্পত্তি আম দাও।" তো তখন তো উমর রাদিয়াল্লাহু আনহুর উনি সম্পদশালী ছিলেন। উনি উনার অর্ধেক সম্পত্তি দান করে দিয়েছিলেন এই যুদ্ধের খরচ করার জন্য। কারো উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে এবং আপনার জীবনের ভুলভ্রান্তিগুলো থেকে যদি আপনার কোনো উপদেশ দেওয়ার থাকে কিংবা কারো কাছ থেকে নেওয়ার থাকে, সেটা আসলে কি? ২ ভুল লাইনে। থেকে যদি উপদেশ দেওয়া থাকে তাহলে আমি বলব যে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলব যে সবাই যেন নিজেদের জীবনের কঠিন সিদ্ধান্তের ক্ষেত্রে বাবা-মার পরামর্শ নেন। দেখা যাচ্ছে যে আমরা সব ক্ষেত্রে মানে বাবা-মাকে জিজ্ঞেস করি কিন্তু জীবনের ভাইটাল ডিসিশন যেমন বিয়ের ক্ষেত্রে বাবা-মাকে জিজ্ঞেসই করি না। তো সেরকম ভুল সিদ্ধান্তের জন্য আমি সাফার করেছি আর কেউ যেন সাফার না করে। আর সবার ক্ষেত্রে যে আমার একটা উপদেশই থাকবে যে আমি অনেক কঠিন পথ পার করেছি এবং করছি। কিন্তু কখনো আমি হতাশ হইনি, আমি ভেঙে পড়িনি এবং নিজের ক্ষতি করার ইচ্ছা আমার হয়নি। নিজের ক্ষতি in that sense আমার ধরেন অনেকে হচ্ছে যে আত্মহত্যা জাতীয় পথ বেছে নেয়। যখনই আমার জীবনে খারাপ সময় এসেছে আমি ফাইট করেছি। আমি সবাইকে বলব যে জেলে যাওয়াই সবার জীবনের একটা বড় ঘটনা না। অনেকের জীবনে অনেক ধরনের খারাপ ঘটনা থাকে। তো যেমন স্বামী প্রতারণা করেছে, প্রেমিক ছেড়ে চলে গেছে।
ব্যবসায় লস, চাকরি চলে গেছে, একটা অঙ্গহানি হয়েছে অ্যাক্সিডেন্টে, কারো ক্যান্সার ধরা পড়েছে, হোয়াটএভার। কিন্তু হেরে যাওয়া যাবে না। ইউ হ্যাভ টু ফাইট। এটাই আমার সবার প্রতি মানে উপদেশ বলব না, উপদেশ দেওয়ার ধৃষ্টতা রাখি না। আমি বলব যে আমার জীবন থেকে আমি এই শিক্ষাই পেয়েছি। আপনারাও সাবিনার জীবন থেকে এই শিক্ষাটা নিতে পারেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেক্ষেত্রে আপনার বলার কি থাকবে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলব যে বাংলাদেশ সময়ের সাথে থাকুন এবং আজকে আমার এখানে এসে খুব ভালো লেগেছে এবং কোয়েশ্চেন গুলাও অনেক সময় আমি তো বহু মিডিয়া ফেস করেছি, গণমাধ্যমের অনেক কিছু ফেস করেছি। তো অনেক সময় থাকে যে জাস্ট শুধু ভিউ বাড়ানোর জন্য অনেক সময় এমন বিব্রতকর কোয়েশ্চেন করা হয় যখন গেস্ট ফিল অফেন্ডেড। কিন্তু এখানে আমি কোয়েশ্চেন গুলা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমি নিজের সম্পর্কে জানাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও।